বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে তোমরা সুস্থ হয়ে আছো। আজ আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি সেটি হচ্ছে প্রোনাউনের সেকেন্ড পার্ট। অর্থাৎ গতদিন তোমাদের যে পার্সোনাল প্রোনাউন পড়ানো হয়ে গেছে অথবা প্রোনাউন যে ডিটেলস পড়ানো হয়ে গেছে, সেই পার্সোনাল প্রোনাউন পড়াইতে গিয়ে আমরা তিনটা ইজি ওয়ে পড়াইছিলাম। আজকে বাকি ইজি ওয়েগুলো পড়াবো এবং ধারাবাহিকভাবে এই ক্লাসটা চলতেই থাকবে। আমি ইচ্ছা করলে এই ক্লাসটাকে আরও অনেক শর্ট করে দিতে পারি, কিন্তু তোমাদের বোঝার জন্য, তোমাদের সুবিধার জন্য ক্লাসটাকে একটু দীর্ঘায়িত করা হচ্ছে এবং কয়েকটি পার্টে বিভক্ত করা হবে। এখন চলো তাহলে দেখা যাক। তাহলে এখানে দেয়া আছে ইজি ওয়ে ফর প্রিপোজিশন প্লাস অবজেক্টিভ ফর্ম। আমরা গত ক্লাসে পড়ছিলাম যে প্রত্যেকটা প্রোনাউনের 4টা করে ফর্ম থাকে, একটা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং ডাবল পসেসিভ ফর্ম। এখানে বেসিক্যালি যেমন ধরা হয় আই, এখান থেকে আসে মি, এখান থেকে আসে মাই, এখান থেকে আসে মাইন। আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, মাই হচ্ছে পসেসিভ ফর্ম, মাইন হচ্ছে ডাবল পসেসিভ ফর্ম। ডিপিতে ডাবল পসেসিভ ফর্ম ধরে নিবা। তাহলে প্রত্যেকটা এখানে যদি হি হইতো হি, হিম, হিজ, হিজ, শি, হার, হার, হার্স, দে, দেম, দেয়ার, দেয়ার্স, ইউ, ইউ, ইয়োর, ইয়োর্স। এরকম করে আমাদের প্রত্যেকটা প্রোনাউনের 4টা করে ফর্ম থাকে। আশা করি তোমরা পিসি দাসের 65 নম্বর পেজ থেকে পড়ে নিছো। অনেকেই ফোন দিয়ে বলছো যে আমাদের পিসি দাসের বইটা নেই, অ্যাডভান্স ইংলিশ গ্রামারটা নেই আমাদের, আমরা আবাসিকেই রেখে আসছি বা আমাদের প্রতিষ্ঠানে রেখে আসছি। সেক্ষেত্রে আমি চেষ্টা করবো ওই ছবিটা বইয়ের যে পেজের যে ছবিটা আছে এটা তুলে আপলোড করে দেওয়ার জন্য। অপেক্ষা করো, আর যদি না দিতে পারি সেক্ষেত্রে একটু ওভার ফোনে বললেই আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে দেখি বলা আছে প্রিপোজিশন এরপরে অবজেক্টিভ ফর্ম বসবে। দেয়া আছে এখানে এক্সাম্পল একটা দেয়া আছে যে হি নোজ দ্য ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড আই। হি নোজ দ্য ম্যাটার। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে বিটুইনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। প্রিপোজিশনের একটা ব্যবহার থাকে দুইজনের মাঝে তুলনা বোঝাতে, দুইজনের মাঝে সম্পর্ক বা দুইজনের মাঝে তুলনা বোঝাতে আমাদের ব্যবহৃত হয় বিটুইন, এবং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা বোঝালে সেখানে হয় অ্যামং হয়। যেমন ধরো এখানে দেওয়া আছে অ্যামং, অ্যামং দেওয়া আছে MONG, এখানে BETWWN, এবং এখানে জয়, সুমন অ্যান্ড আই। এখানে হচ্ছে 1, 2, 3, তিনজনের মাঝে তুলনা বোঝালে হবে অ্যামং, এবং এখানে দেওয়া আছে ইউ অ্যান্ড আই, দুইজনের মাঝে তুলনা বোঝালে হবে বিটুইন। তাহলে এখানে লক্ষ্য করে দেখি আমাদের কনসেন্ট্রেশনটা ওই জায়গায় না, আমাদের নিয়মটাতে আগে যাই। প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের পরে এই যে বাকি যে পার্টটা আছে এটা হবে অবজেক্টিভ ফর্ম হবে। এখন লক্ষ্য করে দেখি এখানে ইউ, এখানে হচ্ছে আই। আমি যদি বিশ্লেষণ করি, হওয়ার কথা আইয়ের জায়গায় এখানে কি হওয়ার কথা, মি হওয়ার কথা, এবং ইউ এর জায়গায় অবজেক্টিভ ফর্ম হওয়ার কথা। এখন লক্ষ্য করে দেখি, আমরা জানি যে ইউ, ইউ, ইয়োর এবং ইয়োর্স হয়, অর্থাৎ ইউ, ইউ, ইয়োর এবং ইয়োর্স হয়, অর্থাৎ P1 সাবজেক্টিভ ফর্ম, P2 অবজেক্টিভ ফর্ম, P3 পসেসিভ ফর্ম, P4 ডাবল পসেসিভ ফর্ম। অর্থাৎ একটা ইউ যদি কোনো সেন্টেন্সে থাকে সেটা সাবজেক্টিভ ফর্মও যা থাকে অবজেক্টিভ ফর্মও তাই হয়। তার মানে আমাদের এখন ধরে নিতে হবে নিয়ম অনুযায়ী বিটুইন প্রিপোজিশনের পরে এই ইউটা হচ্ছে এখানে কি অবজেক্টিভ ফর্ম। আমি আবার বলি, প্রিপোজিশনের পরে সচরাচর আমাদের অবজেক্টিভ ফর্ম বসবে। আমি এখানে দেয়া আছে ইউ দেয়া আছে, এখন আমি কিভাবে বুঝবো যে এখানে ইউটা হচ্ছে আমাদের অবজেক্টিভ ফর্মে আছে না সাবজেক্টিভ ফর্মে আছে? আমি জানি যে প্রোনাউনের ক্ষেত্রে প্রোনাউনের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম ইউ হয় এবং অবজেক্টিভ ফর্মও ইউ হয়, এটা দুইটা ফর্মে একই। সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী আমাকে ধরে নিতে হচ্ছে ইউ এর এখানে কি হচ্ছে, এটা অবজেক্টিভ ফর্ম বিটুইন ইউ অ্যান্ড, এখানে আইয়ের জায়গায় তাহলে কি হবে, আইয়ের জায়গায় হবে মি। আমি আবার বলি, এখানে এই আইয়ের স্থলে হবে এখানে কি হবে, মি হবে। কারণ কি, আমি আরও একটা সূত্র এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এমন একটা কনজাংশন, এর আগেও সেম ফর্ম থাকে, যে ফর্ম থাকবে এর পরেও সেম ফর্ম থাকবে। অর্থাৎ আগে যদি সাবজেক্টিভ ফর্ম থাকে পরেও সাবজেক্টিভ ফর্ম থাকবে, আগে যদি অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে পরেও অবজেক্টিভ ফর্ম থাকবে, বা পরে যদি অবজেক্টিভ ফর্ম থাকে আগেও অবজেক্টিভ ফর্ম থাকবে। এখানে কি দ্বারা যুক্ত আছে, অ্যান্ড দ্বারা যুক্ত আছে। তাহলে অ্যান্ডের আগে ইউটা কোন ফর্মে আছে আমাদের কিছুক্ষণ আগে দেখলাম প্রিপোজিশনের পরে, এটা আমরা ধরে নেব কি অবজেক্টিভ ফর্ম। তাহলে অ্যান্ডের আগে অবজেক্টিভ ফর্ম, তাহলে অ্যান্ডের পরে ছিল এখানে কি আই, এখানে কি আরও আই হবে না। নিয়ম অনুযায়ী প্রিপোজিশনের পরে
প্রোনাউনটা কি হবে আমাদের অবজেক্টিভ ফর্মে থাকবে। তাহলে ইউটা এখানে আমাদের অবজেক্টিভ ফর্মে আছে, এই যে ইউটা আমাদের এখানে কিসে আছে অবজেক্টিভ ফর্মে আছে, এই ইউ হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এরপরে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের আগে যদি অবজেক্টিভ ফর্ম থাকে অ্যান্ডের পরে কি হবে অবজেক্টিভ ফর্মে হবে, তাহলে এখানে কি হবে আই এর জায়গায় মি। সঠিক উত্তরটা হচ্ছে হি নোজ দ্য ম্যাটার বিটুইন ইউ অ্যান্ড মি। না বুঝে থাকলে একটু ভিডিওটাকে একটু বিশ্লেষণ করবা তাহলেই পাবা। আমি আরেকবার বলে দিই, প্রিপোজিশন এখানে বিটুইন প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ইউটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। প্রশ্ন আসতে পারে কেন ইউটা অবজেক্টিভ ফর্ম, ইউ তো সাবজেক্টিভ ফর্ম হতে পারে। ইউ সাবজেক্টিভ ফর্ম আলাদা জিনিস, কারণটা হচ্ছে ইউ যদি সাবজেক্টের জায়গায় বসে, যেমন ইউ আর এ বয়, ইউ আর এ বয়, এখানে ইউটা কোথায় বসছে, ইউটা বসতে হচ্ছে ভার্বের পূর্বে, তাহলে ভার্বের পূর্বে কে বসে সাবজেক্ট, সাবজেক্টটা কি হবে, তার মানে ইউটা এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে কোথায় বসছে এখানে ভার্বের পরে, ভার্বের পরে মানে কি বোঝাচ্ছে এখানে অবজেক্টিভ ফর্ম হবে, তার মানে এখানে ইউটা বেসিক্যালি কি হচ্ছে অবজেক্টিভ ফর্ম হচ্ছে। তাহলে আমরা নিয়ম জানি প্রিপোজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে ইউ এর সাবজেক্টিভ ফর্মটা অবজেক্টিভ ফর্ম, তার মানে ইউ এর এখানে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে এখানে ছিল হচ্ছে আই, এই জায়গায় সমস্যা। তাহলে অ্যান্ডের আগে অবজেক্টিভ ফর্ম, তাহলে অ্যান্ডের পরেও কি হবে অবজেক্টিভ ফর্ম হবে। কারণটা কি এখানে প্রিপোজিশন আছে। পুরো নিয়মটাকে যদি আমি একবার রিভিউ করি, প্রিপোজিশনের কারণে এখানে ইউটা অবজেক্টিভ ফর্ম, তারপরে এখানে আই ছিল, আইটাকেও অবজেক্টিভ ফর্ম করতে হবে, নিয়ম এটাই। পরেরটাতে আসি, দেয়া আছে অ্যামাং জয়, সুমন অ্যান্ড আই, এখানে এইটা হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে এটা অবজেক্টিভ ফর্ম থাকবে, এটা অবজেক্টিভ ফর্ম থাকবে, এটাও অবজেক্টিভ ফর্ম থাকবে, কারণ অ্যান্ড দ্বারা যুক্ত আছে। অ্যান্ড কথা এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে জয় সুমন এগুলোর অবজেক্টিভ ফর্ম কি? একটা জিনিস মনে রাখতে হবে, নাউনের কোনো অবজেক্টিভ ফর্ম থাকে না, নাউনের সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তাই। তার মানে এই প্রিপোজিশনটার পরে এটা অবজেক্টিভ ফর্মে আছে ধরে নেব, এটা অবজেক্টিভ ফর্মে আছে এটাও ধরে নেব, তাহলে অ্যান্ডের পরে আই এর অবজেক্টিভ ফর্ম কী হবে মি। উত্তর হবে তাহলে কি অ্যামাং জয়, সুমন অ্যান্ড মি আ সলিউশন ওয়াজ ফাউন্ড। এখানে বাক্যটাতে যদি আমি বলি যে কোনটাতে বেশি মানাবে কোনটাতে, দেখো একটু ভালো করে লক্ষ্য করে দেখি, অ্যামাং জয়, সুমন অ্যান্ড আই, এই বাক্যটাকে সুইটেবল মনে হয়, কিন্তু সুইটেবল বলে কোনো এখানে কিছু নেই। গ্রামারের ক্ষেত্রে গ্রামারের নিয়ম অনুযায়ী তোমাকে চলতে হবে। গ্রামারের নিয়ম অনুযায়ী চলতে গেলে তোমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এখানে হচ্ছে অ্যামাংটা হচ্ছে প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে এটাও অবজেক্টিভ ফর্মে থাকতে হবে, এটাও অবজেক্টিভ ফর্মে থাকতে হবে, আর এটাও কি অবজেক্টিভ ফর্মে থাকতে হবে। তাহলে আই এর অবজেক্টিভ ফর্ম কি, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি মি, তাহলে নিয়ম অনুযায়ী এখানে মি বসবে। আমি পুরো নিয়মটাকে যদি একবার রিভিউ করি তাহলে হবে প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম বসবে, এতটুকু নেই মনে রাখো। আর অ্যান্ডের আগে এবং পরে একই ফর্ম থাকে, এটাও মনে রাখতে হবে। অ্যান্ডের আগে যদি নাউন থাকে অ্যান্ডের পরে নাউন হবে, অ্যান্ডের আগে ভার্ব থাকলে পরে ভার্ব হবে, অ্যান্ডের আগে পাস্ট ফর্ম থাকলে অ্যান্ডের পরে পাস্ট ফর্ম হবে, অ্যান্ডের আগে সাবজেক্টিভ ফর্ম থাকলে অ্যান্ডের পরে সাবজেক্টিভ ফর্ম হবে, অ্যান্ডের আগে পজিটিভ ফর্ম থাকলে অ্যান্ডের পরে পজিটিভ ফর্ম হবে, এরকম করে অ্যান্ডের আগে এবং পরে একই ফর্ম থাকে। তাহলে নিয়মটা হচ্ছে আমাদের এইটাই, প্রিপোজিশনের পরে সর্বদাই কী হবে অবজেক্টিভ ফর্ম। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো সেক্ষেত্রে জায়গাটা নোট করে রাখবে এবং আমাদেরকে ওভার ফোনে বললেই হবে, বা প্রতিষ্ঠানে যখন হবে সেই সময় বললেই হবে। আমি আশা করি এর আগে 3টা নিয়ম এবং এই নিয়মটা লিখে রাখছো, এবং পরের যে 2-1টা নিয়ম আমরা করাবো সেটাও লিখে রাখবা, খাতায় নোট করে রাখবা। চলো আমরা তাহলে পরের নিয়মে যাই। তাহলে এবার পরের নিয়মটি দেখা যাক। দেয়া আছে সাধারণ তথ্য বোঝালে 231 মানে 231, দেয়া আছে দোষ প্রকাশের ক্ষেত্রে 123 মানে 123। এক্ষেত্রে এই কথাটাকে একটু বিশ্লেষণ করতে হয়। বিশ্লেষণ করতে গেলে এই কথাটাই আসবে যে একের অধিক বা দুইয়ের অধিক বা একের অধিক, 2টা হলে হবে বা 3টা হলে হবে পার্সোনাল প্রোনাউন যদি পাশাপাশি বসে, যদি 2-এর অধিক পার্সোনাল প্রোনাউন বসে সেক্ষেত্রে এই সর্টিং অনুযায়ী সাজাতে হবে, এই নিয়ম অনুযায়ী সাজিয়ে দিতে হবে। সাধারণ তথ্য একটা, দোষ প্রকাশ একটা। উদাহরণের মাধ্যমে বুঝাই দিই তাহলে দ্রুত বুঝতে পারবা। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা একটা উদাহরণ আর এইটা একটা উদাহরণ। একটু দেখি, আই, ইউ অ্যান্ড হি ডিড দ্য ওয়ার্ক। এখানে দেয়া থাকবে যে এটাকে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স, কারেক্ট দিস সেন্টেন্স। এখানে থাকবে হচ্ছে কারেক্ট দিস সেন্টেন্স। সেক্ষেত্রে আমাদের এই বাক্যটাকে কারেকশন করতে হবে। যদি বাক্যটাকে কারেকশন করতে যাই, এখন বাক্যটাকে তোমাকে সর্বপ্রথম ফার্স্ট অফ অল তোমাকে এই বাক্যটাকে পড়ে নিতে হবে। আগে পড়ে নাও যে আই, ইউ অ্যান্ড হি ডিড দ্য ওয়ার্ক। আমি দেয়া আছে আমি, তুমি এবং সে কাজটি করেছিলাম। তাহলে এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে কাজটি করেছিল, এক্ষেত্রে একটা সাধারণ তথ্য।
এমন পরের বাক্যটা দেখো যে ইউ হি তুমি সে এবং আমি বি গিল্টি, তুমি সে এবং আমি হচ্ছি দোষী। তাহলে দোষ প্রকাশ করার ক্ষেত্রে তোমাকে হচ্ছে কি 123 অনুযায়ী সাজাতে হবে। আর সাধারণ তথ্য বোঝালে এই যে প্রোনাউন কয়েকটা আছে, সাধারণ তথ্য বোঝালে তোমাকে হচ্ছে কি এই 231 অনুযায়ী সাজাতে হবে। আমি আবার বলি যে দোষ প্রকাশ করা, এই যে এখানে আছে এই অংশটাকে তোমাকে আগে সাজায় নিতে হবে। এই অংশটাকে সাজায় নিতে হবে কি দোষ প্রকাশের ক্ষেত্রে 123 অনুযায়ী সাজায় নিতে হবে। দোষ প্রকাশের ক্ষেত্রে 123 আর সাধারণ তথ্য বোঝালে কী হবে 231। এখানে অনেকেই বলে যে 132 অনুযায়ী সাজাইতে হয়। এটা হচ্ছে আমার কাছে এই নিয়মের কোনো যথার্থতা নাই বিধায় ওটা আমি পড়াই না। এক্ষেত্রে ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো হবে, উত্তরগুলো হবে, এটাই মানে সর্বজন বিদিত যে উত্তরটা হবে সেটাকে আমরা ধরে নিব। কারণ ওখানে তো খাতা আমরা কাটবো না, বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের খাতা তো আমরা কাটবো না। যারা এক্সামিনার আছে, যারা খাতাটা পর্যবেক্ষণ করবে, সেক্ষেত্রে তাদেরকে এমন একটা উত্তর দিতে হবে যেটা সবার ভিতরেই থাকে। এক্ষেত্রে দোষ প্রকাশের ক্ষেত্রে আমাদের 123 অনুযায়ী সাজাইতে হবে এবং সাধারণ তথ্য বোঝালে কী হবে 231 অনুযায়ী সাজাইতে হবে। এখন লক্ষ্য করে দেখি এই বাক্যটাকে যদি আমি 231 অনুযায়ী সাজাই, 231 অনুযায়ী সাজাই নেই, তাহলে প্রথমে আসে এই বাক্যে যে হচ্ছে ইউ আসে। টু মানে কি? টু মানে হচ্ছে সেকেন্ড পারসন, থ্রি মানে হচ্ছে থার্ড পারসন, আর ওয়ান মানে হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এইটা অনুযায়ী সাজাইতে গেলে প্রথমে আমাদের এই বাক্যে কি আছে? সেকেন্ড পারসন কোনটা? সেকেন্ড পারসন হচ্ছে ইউ, সাজায় নেই, তাহলে এখানে কি হবে ইউ। তারপরে আমাদের কি আছে? তিন, এখানে তিন কোনটা আছে? এই ঘরে আছে, দেখো এখানে হচ্ছে এক, এইটার সংখ্যা হচ্ছে দুই, এইটার সংখ্যা হচ্ছে তিন। আমাদের এর দুইয়ের পরে কি আছে? এখানে তিন, তিন কি হচ্ছে হি। অ্যান্ড এখানে এক কোনটা আছে? এই যে এক হচ্ছে এইটা, তাহলে কি হবে এখানে আই। তাহলে বাক্যটা ঠিক হবে। তাহলে নিয়ম অনুযায়ী আমাকে এখানে সাজাইতে হবে কি ইউ হবে হচ্ছে ইউ হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এটাই হচ্ছে এটা সাধারণ নিয়ম। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটাকে একটু পিছনের দিকে গিয়ে একটু ভালোভাবে দেখলে ইনশাল্লাহ হয়ে যাবে। আশা করি এটাতে কোনো আর সমস্যা হবে না। এখন আসি আমরা এই পরের বাক্যটাতে আসি। পরের বাক্যটাতে দেয়া আছে যে ইউ হি অ্যান্ড আই বি গিল্টি। আমি বলছি দোষ প্রকাশ যদি করা বোঝায়, যদি আমি দোষ প্রকাশ করলাম যে হ্যাঁ আমি এই অন্যায়টা আমি করেছি, তাহলে এই দোষ প্রকাশের ক্ষেত্রে আমি একাই করিনি, আমি বললাম যে আমি অন্যায়টা একাই করিনি, আমি করেছি, তুমি করেছো এবং আমার সঙ্গে ইকবাল সাহেব করেছে বা জামাল সাহেব করেছে বা কামাল সাহেব করেছে, এইরকম নাম বললাম। তাহলে সেক্ষেত্রে কি হবে? তিনজনে মিলে করলাম। সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 123 অনুযায়ী সাজাইতে হবে। 123 বলতে এখানে বোঝানো হচ্ছে এক বলতে বোঝানো হয় ফার্স্ট পারসন, দুই বলতে বোঝানো হয় সেকেন্ড পারসন, তিন বলতে বোঝানো হয় হচ্ছে থার্ড পারসন। তাহলে তিনটা। এখন ফার্স্ট পারসন এই বাক্যে কি আছে? এই ফার্স্ট পারসন হচ্ছে কি আই। সেকেন্ড পারসন কি আছে? এই যে ইউ। থার্ড পারসন কি আছে? এই যে হি। তাহলে বাক্যটা এখন সাজায় নেই। এক, এক সমান সমান হবে এখানে কি আই। তারপরে কি আসবে? দুই, দুই সমান সমান হবে এখানে কি ইউ। অ্যান্ড তিন সমান হবে কি হচ্ছে হি। এখন কথা হচ্ছে এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে। রাইট ফ্রম ভার্বস আকারেও আসতে পারে, কারেকশন আকারেও আসতে পারে। যদি কারেকশন আকারে আসে তাহলে সাজায় লিখবা, কারেকশন আকারে না আসলেও সাজায় লিখতে হবে যদি এলোমেলো থাকে। কিন্তু রাইট ফ্রম ভার্বস আকারে যদি এখানে দেখো আমি হইতাম শুধু আই থাকতো তাহলে অ্যাম হইতো, যদি শুধু ইউ থাকতো তাহলে কি হইতো আর হইতো, যদি শুধু হি থাকতো তাহলে কি হইতো ইজ হইতো। এখন দেয়া আছে এই যে তিনজন মিলে আমরা হচ্ছে দোষ স্বীকার করলাম। একজন মিলে করছি না, একের অধিক হলে কি হবে? একজন হলে কি হতো সিঙ্গুলার, একের অধিক হয়ে যাচ্ছে কি প্লুরাল। তাহলে একের অধিক হওয়ার কারণে এখানে বি এর জায়গায় কি হবে আর প্লুরাল হবে, ভার্বটা প্লুরাল। কারণ আমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা সংজ্ঞা আছে, সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট এটা, সাবজেক্ট যদি প্লুরাল হয় দেন দ্য ভার্ব উইল বি দ্য প্লুরাল, অর্থাৎ তারপরে ভার্বটা কি হবে প্লুরাল হবে। তাহলে এখানে সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে এখানে ভার্ব কি হবে প্লুরাল আর গিল্টি। এটাই হচ্ছে নিয়ম। আমি আরেকবার রিভিউ করে দিই কথাটা, আমরা কথাটা একটু মনোযোগ দিয়ে বুঝি। সাধারণ তথ্য বোঝালে, সাধারণ তথ্য তোমরা বুঝতেছো, দোষ প্রকাশ করা বাদ দিয়ে যে কথাটা থাকবে সেটা সাধারণ তথ্য। সাধারণ তথ্য বোঝালে সেখানে কী হবে 231 অনুযায়ী সাজাইতে হবে। আর দোষ প্রকাশের ক্ষেত্রে কী হবে 123 অনুযায়ী। 231 বলতে কী বোঝানো? প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন।
আর ভার্বটা সর্বদাই কী হবে, প্লুরাল হবে। আর এক্ষেত্রে যদি দোষ প্রকাশ করার ক্ষেত্রে 123 বলতে কী বোঝানো হচ্ছে আমাদের, 123 বলতে এখানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, তারপরে কী হচ্ছে থার্ড পারসন। যেভাবে আসি ভার্বটা প্লুরাল থাকবে। এখানে যেমন এই ভার্বটা প্লুরাল, যদি বি ভার্ব থাকে সেখানে প্লুরাল ভার্ব বসবে। এতটুকুন মনে রাখো যে হচ্ছে একের অধিক প্রোনাউন যদি থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সাধারণ তথ্য বোঝালে 231, দোষ প্রকাশ করার ক্ষেত্রে 123। প্রথম থেকে আমরা যে নিয়মগুলো পড়ে আসছি, ভিডিওটা দেখলাম প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও, এবং এরপরে আরও ভিডিও চলবে, এই প্রোনাউনের উপরে আরও ক্লাস আসবে। সেক্ষেত্রে প্রথম যে ফার্স্ট পার্টে যে আমরা পড়েছিলাম যে প্রোনাউনের ডিটেলস পড়েছিলাম, তারপর হচ্ছে আমরা প্রোনাউনের ইজি ওয়ে, পার্সোনাল প্রোনাউনের ইজি ওয়ে পড়লাম, ইজি ওয়ে মানে 5টা পড়লাম। এই ইজি ওয়ে 5টা একটু ভালো করে মনোযোগ দিয়ে বাসায় একটু প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার নিয়মটা বলে দিই। আমাদের স্টুডেন্টরা নিয়ম মুখস্থ করে সর্বদাই। আমাদের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে আমরা আসলে না বুঝে মুখস্থ করে যাই। ধরো আমি একটা বিজনেস করতে যাচ্ছি, এই বিজনেসে গিয়ে আমি টাকা ইনভেস্ট করব। আমি ধরো যে কোনো একটা বিজনেস করতে যাচ্ছি, কিন্তু ওই বিজনেস সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, আমি বিজনেসটা বুঝি না, সেখানে টাকা ইনভেস্ট করা মানে কি, অবশ্যই আমার বিপদ আসা। তুমি যদি কোনো কিছু এইরকমটাই, পড়াশোনাটাও কিছুটা এইরকম, যদি না বুঝে তুমি সেইখানে গিয়ে তোমার টাইমটা ইনভেস্ট করো, তাহলে তোমার টাইমের কোনো মূল্য থাকবে না। তোমার ফার্স্ট অফ অল এই যে উদাহরণটা দিয়েই বোঝো, তাহলে দোষ প্রকাশ সাধারণ তথ্য তুমি বুঝতে পারবা। প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, এটা তুমি বুঝতে পারবা। দে এবং দেম প্লাস হু বসে না, হুয়ের আগে দে বা দেম বসে না, হুয়ের আগে দোষ বসে, এই নিয়মটা দেখো। অ্যাজ এবং দ্যানের পরে কী বসে, সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে, এই জিনিসটা ভালো করে দেখো। এই জিনিসগুলো যদি না বুঝে যদি মুখস্থ করতে, মুখস্থ করে কোনো লাভ নেই। ফার্স্ট অফ অল একটা করে উদাহরণ লিখো, কেন হচ্ছে, কেন দ্বারা প্রশ্ন করো নিজেকে, তাহলে উত্তরটা পেয়ে যাবা। যদি উত্তর তুমি দিতে পারো তাহলে অবশ্যই মনে রাখবা যে তোমার ওই নিয়মটা কখনোই ভুলে যাবা না। একটা জিনিস তোমাদের ভালোভাবে বলে দিই, পরীক্ষার হল এক্সাম ফিটনেস যে ব্যাপারটা থাকে, এটার উপর একটা ক্লাস নেওয়া হবে। এক্সাম ফিটনেস কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এক্সাম ফিটনেস, এটা হচ্ছে বৈশিষ্ট্য কী কী থাকে এটা বলে দিব। সবচেয়ে বড় কথা, স্মার্টনেস শুধু কাপড় চোপড় পরলেই হবে না। একটা স্টুডেন্ট ভালো কাপড় চোপড় পরলো, ভালো ব্যাগ নিয়ে আসলো, ভালো ঘড়ি হাতে দিয়ে আসলো, এতেই সে স্মার্ট না। স্মার্টনেস হচ্ছে সে কতটুকু টেকনিক অবলম্বন করে মুখস্থ করলো। এইটা তুমি যদি মুখস্থ করো, এটাকে বড় করে পড়তে পারো, এটাকে ছোট করে পড়তে পারো। তুমি যদি এটাকে ছোট করে, আমি যেভাবে এখানে দিচ্ছি সেইটাই যদি একটা নিয়মের মাধ্যমে, একটা উদাহরণের মাধ্যমে তুমি পড়লা, এখানে দেওয়া আছে যে ইউ, হি অ্যান্ড আই। এখন স্যার বললো আই, ইউ অ্যান্ড হি, কেন হবে এটা, প্রশ্ন করো নিজেকে। প্রশ্ন করলে এখন উত্তরটা কী আসতেছে, ও স্যার বলছে যে দোষ প্রকাশ করা বোঝাচ্ছে, তাহলে দোষ প্রকাশ করা বোঝালে কী হবে, আমাদের 123 অনুযায়ী। তাহলে মিলাই দেখি, 1, 2, 3। আমার স্যার তো ঠিক বলছে, 123 অনুযায়ী সাজাইতে হয়। ও ঠিক আছে। সাধারণ তথ্য বুঝাতে কীভাবে আসবে, তুমি এখানে কেন স্যার এভাবে সাজাইলো, কেন দ্বারা প্রশ্ন করো, উত্তর যদি দিতে পারো তাহলে তো তুমি এগিয়ে গেলা। উত্তর যদি না দিতে পারো তাহলে তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য তো আমরা আছি। তুমি আমাকে বলো, আমাদেরকে বলো, ওভার ফোনে বলো, কমেন্টে বলো, অবশ্যই তোমাকে আমরা সাথে করে নিয়ে যাব। সবার মস্তিষ্ক, আল্লাহ সবাইকে সমান মস্তিষ্ক দিয়ে পাঠাই দিচ্ছে পৃথিবীতে। আমরা মস্তিষ্কের ব্যবহার অনেকেই করতে পারি, অনেকেই করতে পারি না। এই সময় অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করি। তোমরা হয়তো বা মনে করো যে 20 মিনিটের একটা ভিডিও সাথ দিচ্ছে, এটাতে আবার কি কাজ। একটা সবচেয়ে বড় কথা কি, যে ক্লাসে যদি কখনো লিখতে গিয়ে ভুল হয়, সেক্ষেত্রে ওই ভুলটাকে হচ্ছে মিশাই দিয়ে তোমাদেরকে বলা ঠিক আছে এটা এইভাবে হবে। কিন্তু এই জায়গায় যখন ভিডিও করতে আসতে হয়, আমরা তো আগে ভিডিও ক্লাস নিয়ে অভ্যস্ত ছিলাম না, এখন ভিডিও ক্লাস নিচ্ছে, আবার ভিডিওটা এডিটিং করতে হচ্ছে। প্রায় 20 মিনিটের একটা ভিডিও তৈরি করতে গিয়ে আমাদের অনেক সময় দিতে হচ্ছে, প্রচুর সময় দিতে হচ্ছে। সারাটা দিন তোমাদের এই কাজগুলো নিয়ে পেছনে যায়। ভিডিও যে হচ্ছে আমরা আপলোড করে থাকি, এটার টাইমটা দেখবা যে 3টা 4টার দিকেও মাঝে মাঝে ভিডিও আপলোড করি। সেক্ষেত্রে আমরা পরিশ্রম করে যাচ্ছি তোমাদের জন্য। এতটুকুন যদি আমাদের জন্য তোমাদের হচ্ছে মায়া থাকে, বা হচ্ছে এতটুকুন যদি সম্মান করে থাকো, বিন্দু পরিমাণ সম্মান করে থাকে, সম্মানের জায়গা থেকে তোমরা মনোযোগ দিয়ে পড়বা। আর একটা কথা, প্রত্যেকটা প্রতিষ্ঠানের পরিচালক, স্কুলের টিচাররা অনেক কষ্ট করে ভিডিওগুলো দিচ্ছে। আমি সেই সব টিচার এবং সেই সব পরিচালকদের স্যালিউট জানাই, কারণ অবশ্যই তাদেরকে সম্মান করি, কারণ তারা কোনো লাভের আশায় না। স্টুডেন্টরা এই করোনা ভাইরাসের যে পিরিয়ডটাতে আছে, এই পিরিয়ডে এসে যাতে তারা পিছায় না যায়, এই জন্য তারা এই ভিডিওগুলো দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে চেষ্টাটা করে যাই, সবাই বাসায় থাকি, নিরাপদে থাকি এবং পড়াশোনার সঙ্গে থাকি। এবং যারা আরসিসির স্টুডেন্ট আছে, বা আমাদের R.C.C টিউব নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, এটার নাম হচ্ছে R.C.C টিউব, R.C.C TUB, ইউটিউব থেকে R.C.C টিউব দেওয়া আছে। এই R.C.C টিউব যারা সাবস্ক্রাইব করতেছে এবং বেল বাটনে ক্লিক করে রাখতেছে, তারা তো ভিডিওটা পাবা। তাদের সবাইকে তাদের সবার জন্য শুভকামনা থাকতেছে, সবার জন্যই দোয়া থাকবে। তোমরা আমাদের জন্য দোয়া করবা, আর তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই পড়াশোনার সঙ্গেই থাকবা।
এবং R.C.C পরিবারের সঙ্গেই থাকবা। ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।